সব জল্পনা কল্পনার অবসান। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব সহ দলের সব পদ থেকে পদত্যাগ, ইসিতে মনোনয়নপত্র জমা। দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম এবং ইতিমধ্যে তিনি মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে পদত্যাগ করেছেন। 11 দলীয় জোট থেকে আরেকজন সদস্য হয়েছেন কর্নেল অলি আহমদ সাহেব, তারাও মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। আমরা সেদিন ভোট করব। এটা গণতন্ত্রের বিউটি হলো আমরা কন্টেস্ট করেছি, নির্বাচিত হয়েছি, নির্বাচন করেছি। 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন হলে জয়ী হতেন এলডিপি নেতা, মন্তব্য নেতাদের। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয়ে ইতিবাচক ঢাকা, নির্ভর করছে সময় ও আলোচনার উপর, জানালেন প্রতিমন্ত্রী। দিল্লিকে সম্পর্ক উন্নয়নের সুযোগ কাজে লাগানোর আহ্বান। গ্যাস সংকট আর লোডশেডিংয়ে নাজেহাল মানুষ। গ্রামগঞ্জের পর ঢাকায়ও ফিরছে বিদ্যুৎ বিভ্রাট। পরিস্থিতি সামাল দিতে আজ থেকে রাত 8টায় বন্ধ হচ্ছে দোকান, শপিং মল। মশক নিধনে কীটনাশকের বদলে কেরোসিন। ঢাকা দক্ষিণ সিটিতে মিজান চক্রের একক আধিপত্য। পিয়ন থেকে গড়েছেন সম্পদের পাহাড়। পরীক্ষা করে ওষুধ নেয়ার দাবি। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা উধাও। লালদিঘি শাখার ক্যাশ ইনচার্জ সহ 2 জন গ্রেফতার। টাকা সরানোর বিষয়ে আদালতে স্বীকারোক্তি। এবং ডারউইনে বাংলাদেশের বাজিমাত। টেস্টের প্রথম দিন শেষে ব্যাকফুটে অস্ট্রেলিয়া। 6 উইকেট নিয়ে দিনের নায়ক হাসান মাহমুদ। ব্যাটিংয়ে অপরাজিত মুমিনুল তামিম। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য সহ নীতি নির্ধারণী বিশেষ সভা শেষে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে নির্বাচন কমিশনে মির্জা ফখরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। এ সময় বিএনপির নেতারা জানান, মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পেতে যাচ্ছে দেশ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা হলো রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর নাম। দেশের 23তম রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীর মনোনয়ন জমার শেষ দিনে প্রার্থী চূড়ান্ত করতে সচিবালয়ে বিশেষ বৈঠক ডাকেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্য সহ নীতি নির্ধারণী এই সভায় রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়। দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম। এখানে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, চিফ হুইপ এবং সকল হুইপ এবং দলের সকল যুগ্ম মহাসচিববৃন্দ উপস্থিত ছিলেন। সাংবিধানিক কি প্রক্রিয়াগুলো আছে সেগুলো পর্যালোচনা করে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান রিজভী। মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য এই দুইটা থেকে ইতিমধ্যেই তিনি পদত্যাগ করেছেন এবং দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র জমা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ইসিতে এ সময় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং সংসদে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাষ্ট্রপতি নির্বাচন কোনো নিয়ম রক্ষার আয়োজন নয় বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর। আর চিফ হুইপ জানান, গণতন্ত্রের সৌন্দর্যের জন্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে বিরোধী দল। এটা কোনো মতে নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। 11 দলীয় জোট থেকে আরেকজন সদস্য হয়েছেন কর্নেল অলি আহমদ সাহেব, তারাও মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। আমরা সেদিন ভোট করব। এটা গণতন্ত্রের বিউটি হলো আমরা কন্টেস্ট করেছি, নির্বাচিত হয়েছি, নির্বাচন করেছি। রাষ্ট্রপতি বেছে নিতে আগামী 20 আগস্ট জাতীয় সংসদে ভোট দেবেন সংসদ সদস্যরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।
বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলের জ্যেষ্ঠ নেতারা তার উপরই আস্থা রাখলেন। জাতীয়তাবাদী আদর্শের অদম্য সৈনিক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুলের সুনাম কয়েক দশক ধরে বর্ষিয়ান এই নেতার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের আদ্যপান্ত তুলে ধরেছেন আহমেদ সালেহীন। এই আন্দোলনের তরঙ্গের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ভেসে যাবে। আমি এখানে বিং দ্য সেক্রেটারি জেনারেল অফ দি পার্টি, আমার অফিসকে আপনি নিষিদ্ধ করেছেন। অফিস এই মুহূর্তে হচ্ছে ক্রাইম সিন। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার জেগে উঠেছে। সংগ্রাম, লড়াই আর অধিকারের প্রশ্নে অনড় অবস্থান কখনো বিচলিত করেছে, কখনো বন্দি দশা, আবার কখনো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দাঁড় করিয়েছে। তবুও থামেনি পথ চলা, পিছু হটেননি গণতন্ত্র আর জনতার অধিকার আদায়। দীর্ঘ 4 দশকের বেশি সময়ে যে রাজনীতিক দেশের প্রশ্নে নিজেকে আপোষহীনভাবে উজাড় করেছেন, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তর জনপদে ঠাকুরগাঁওয়ের মির্জা পরিবারের সন্তান ফখরুল ইসলাম শিক্ষকতা ছেড়ে বেছে নেন রাজনীতির বন্ধুর পথ। নিজেকে সঁপে দেন মানুষের ভাগ্য উন্নয়নে। 80-র দশকে ঠাকুরগাঁও পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরও স্বৈরাচার বিরোধী আন্দোলনে অদম্য প্রতিবাদী ফখরুল 90-এ বেগম খালেদা জিয়ার হাত ধরে যোগ দেন বিএনপিতে। এরপর মূলধারার রাজনীতি তাকে নিয়ে গেছে গ্রাম ছাড়িয়ে জাতীয় রাজনীতির মঞ্চে। 5 বারের সংসদ সদস্য সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম রাজনীতির সবচেয়ে কঠিন সময় হাল ধরেছিলেন বিএনপির। 2011 সালে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মারা গেলে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বভার কাঁধে তুলে নেন তিনি। 2016 সালে ভারমুক্ত হয়ে দায়িত্ব নেন পূর্ণ মহাসচিব হিসেবে। এর মাঝেই ফ্যাসিস্ট সরকারের একদলীয় শাসন আর একতরফা নির্বাচন রাজনীতির কঠিন সমীকরণে দাঁড় করায় বিএনপিকে। কারা অন্তরীণ বেগম জিয়া ও তারেক রহমানের নির্বাসনকালেও দলকে সাংগঠনিকভাবে আগলে রেখেছিলেন সর্বজন স্বীকৃত এই রাজনীতিক। নিজেও 11 বার কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্যবার। তবুও জনতার ভালোবাসা ও রাজনীতিকদের শ্রদ্ধার পাত্র হয়ে বারবার যিনি ফিরে আসেন নেতৃত্বের পাদপ্রদীপে। দীর্ঘদিন নানা রোগে ভুগতে থাকা বেগম খালেদা জিয়ার কারাবন্দী অবস্থা থেকে শেষ বিদায় পর্যন্ত দলীয় আনুগত্য মেনেই কাজ করে গেছেন মির্জা ফখরুল। দেশ ও দলের সংকটময় মুহূর্তে বুক চিতিয়ে সামনে থেকে প্রতিরোধ গড়েছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারে। কোনো সময় আছে এই ঘোষণার পরে পরে আপনি পদত্যাগ করুন। গণতন্ত্র আর মানুষের অধিকার আদায়ের স্বপ্নে বিভোর এই রাজনীতিবিদ 15.5 বছরের স্বৈরাচার শাসনামলে শত নির্যাতনেও তৃণমূল থেকে সিনিয়র নেতাদের উদ্বুদ্ধ করে গেছেন গণতন্ত্র পুনরুদ্ধারে। বার্তাই দিয়েছেন লড়াইয়ের। যখন সরকার তাদের রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে সাধারণ ছাত্রদেরকে হত্যা করে, আমার ছেলেদেরকে হত্যা করে, সন্তানদেরকে, তখন রাজনৈতিক দল হিসেবে তো আমরা নিশ্চুপ থাকতে পারি না। 24-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনে কৌশলী পদক্ষেপ আর সাংগঠনিক সংকট থেকে দেশ রক্ষায় অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন সর্বজন গৃহীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 26-এর ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি সরকার গঠন করলে এলজিআরডি মন্ত্রী হন তিনি। গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হতে যাচ্ছেন বর্ষিয়ানী রাজনীতিক। প্রজ্ঞা অভিজ্ঞতায় ঋদ্ধ এই গুণীজন এবার দেশের অভিভাবক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। খুব শিগগিরই বঙ্গভবনের 23তম বাসিন্দা হয়ে দেশকে নেতৃত্ব গুণে সমৃদ্ধ করার নতুন যাত্রায় সামিল হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি পদে নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা দিয়েছে 11 দলীয় ঐক্য। প্রধান নির্বাচন কমিশনারের কাছে 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ মনোনয়নপত্র জমা দেন। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন হলে অলি আহমদ জয়ী হতেন বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার বেলা 11টার দিকে নির্বাচন কমিশনে আসেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রতিনিধিরা। পরে রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমেদের পক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। জানান, সংবিধানের 70 অনুচ্ছেদ গণভোটের রায়ে সংশোধন হওয়ার পরেও বিএনপির একগুঁয়েমির কারণেই রাষ্ট্রপতি নির্বাচনেও গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। গণভোটে এটা পাশ হওয়ার পরও
12 ফেব্রুয়ারি বিএনপির একগুঁয়েমি এবং দলীয় সংকীর্ণতার কারণে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে না পারার কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। বিশেষ করে গণভোটের যে রায় বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল ওলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন গ্রহণযোগ্য যোগ্য প্রার্থী। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থী বাছাই করাকে বিএনপির রাজনৈতিক দৈন্যতা বলে মনে করে 11 দলীয় ঐক্য। ওনাদের মধ্যে প্রার্থী বাছাইয়ের যে সংকট আমরা লক্ষ্য করছি, এই যে দৈন্যতার জায়গায় যোগ্য প্রার্থী দিতে না পারা, সে জায়গা থেকেও আমরা আশা করতে পারি যে কর্নেল ওলি সাহেবের যোগ্য, উনি সবার সামনে জাতির সামনে এসেছেন। মনোনয়নপত্র জমাদান শেষে ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। 16 আগস্ট সকালে যাচাই বাছাইয়ে সহযোগিতা করতে জাতীয় সংসদ সচিবালয় থেকে একজন প্রতিনিধি থাকবেন বলেও জানান তিনি। সকাল 10টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন ওনাদের সিগনেচারগুলো ভেরিফিকেশন করার জন্য। তফসিল অনুযায়ী 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহার। 20 আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। মনোনয়নপত্র যাচাইয়ের পথে বৈধতার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ইতিবাচক নির্ভর করছে অভ্যন্তরীণ ব্যস্ততার মাঝে প্রধানমন্ত্রীর সময় ও দুই দেশের আলোচনায় অগ্রগতির উপর। মন্ত্রণালয়ের সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি আরও বলেন, ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের যে সুযোগ তৈরি হয়েছে, ভারতের উচিত তা কাজে লাগানো। গত 10 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এর পরদিনই তিনি দিল্লিতে বৈঠক করেন নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ঢাকা দিল্লির কূটনৈতিক তৎপরতায় নতুন করে আবারও আলোচনায় আসে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সামনে এখন অভ্যন্তরীণ, সাংবিধানিক ও রাষ্ট্রীয় নানা ব্যস্ততা রয়েছে। ভারতে ব্রিক্স সম্মেলনের 1 মাসেরও বেশি সময় হাতে থাকায় সেখানে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ঢাকা। সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে, তো সেই জায়গাটা থেকে সরকার ও ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন। তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপরে। সাম্প্রতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্ককে স্বাভাবিক ও কার্যকর পর্যায়ে ফেরাতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার কথাও বলছে সরকার। শামা ওবায়দ বলেন, ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নে একটি নতুন সুযোগ তৈরি হয়েছে, আর এই সুযোগকে কূটনৈতিক বাস্তবতায় রূপ দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ সেটা ভালোভাবে নিবে না, নেয় না। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সম্ভাবনার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গ্রাম থেকে শহর, বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন। দিন ও রাতের সমান তালে চলে লোডশেডিং। তীব্র গরমের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ে ভোগান্তিতে সব বয়সী মানুষ। বিদ্যুৎ না থাকায় কারখানায়ও কমেছে উৎপাদন। এই অবস্থায় অলস সময় কাটছে শ্রমিকদের। সংকটময় পরিস্থিতির সামাল দিতে রাত 8টার মধ্যে দোকান, শপিং মল বন্ধের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুতের অভাবে বন্ধ কারখানার কাজ, বেকার বসে আছেন শ্রমিক। জমিতে সেচ দিতে না পেরে কৃষকের মাথায় হাত।
দেশের বিভিন্ন জেলা ও গ্রামেগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন। দিন ও রাতে সমানতালে লোডশেডিং, মাঝে মধ্যে এসে ঘন্টা না পেরোতেই আবারও চলে যায় বিদ্যুৎ। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। গাড়ি নিয়ে যে বসি, সকাল থেকে চার্জ শেষ, এখন গাড়ি আর চালাতে পারছে না। 24 ঘন্টার ভেতরে মানে সর্বমোট মনে হয় 4 ঘন্টা থাকে কারেন্ট। রাত্রে 5 মিনিটে আসে, দেখা যাচ্ছে চলে গেল, আর মানে দেখা যাচ্ছে আর খোঁজই নেই সারা রাতের মধ্যে। সারা বাংলাদেশেই এই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে। মেহেরপুরে আমার গতকালকে 10 তারিখ এবং 11 আমার সর্বোচ্চ চাহিদা ছিল 9 মেগাওয়াট। এই 9 মেগাওয়াটের মধ্যে আমরা পাইছি 6 মেগাওয়াট। বিদ্যুৎ না থাকায় কারখানায়ও কমেছে উৎপাদন। এই অবস্থায় অলস সময় কাটছে শ্রমিকদের। একটা জমিতে পানি দেওয়ার পরে অর্ধেক জমিতে হচ্ছে, অর্ধেক জমি হচ্ছে না, আবার 15-1 ঘন্টা পর আসছে, সে পানি শুকিয়ে যাচ্ছে। এইভাবে বিদ্যুৎ না থাকলে আবাদ হবে। আবার রাত্রে একটু ঘুমাতে পারছেনি, লেখাপড়া হতো না ছেলেপিলির। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় রাজধানী ঢাকাতেও বেড়েছে লোডশেডিং। বিশেষ করে বুধবার রাতভর বিদ্যুৎ বিভ্রাটের শিকার হন বিভিন্ন এলাকার বাসিন্দা। তীব্র গরমের মধ্যেই রাজধানীর মিরপুর, উত্তরা, আজিমপুর, মোহাম্মদপুর সহ বেশিরভাগ এলাকায় লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েন সব বয়সী মানুষ। বাচ্চাদের তো পড়াশোনার সমস্যা, কারেন্ট না থাকলে। এই কারেন্ট না থাকার জন্য পানির সমস্যা হচ্ছে, বেশি সময় হচ্ছে বাসায় থাকা যায় না। যেমন মাঠের পাশে এসে বসে আছে, এখন কারেন্ট যেহেতু নাই। একে তো মশা, দ্বিতীয় হলো গরম। আমরা এখন এই গ্যাস, কারেন্ট এগুলো নিয়ে যে কি একটা ভোগান্তিতে আছি, এখন আমরা এগুলো কোনো কিছুই বলতে পারতেছি না। সংকটময় পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সাশ্রয়ে রাত 8টার মধ্যে দোকান, শপিং মল বন্ধের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস, কোথাও আবার স্বল্প চাপের কারণে বন্ধ হয়ে গেছে সিএনজি ফিলিং স্টেশন। বিপাকে যাত্রী, চালক ও পরিবহন খাত সংশ্লিষ্টরা। সপ্তাহের শেষ কর্মদিবসে গ্যাস সংকটে ভোগান্তির মাত্রা বেড়েছে কয়েক গুণ। বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা সিএনজি স্টেশনে অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ক্ষোভ জানান চালকরা। দু একটি পাম্পে গ্যাস পাওয়া গেলেও নেই পাম্পের স্বাভাবিক চাপ। লাইনে গ্যাস নাই বিধায় গ্যাস দিচ্ছে না। এখন আবার কতক্ষণ বসে থাকা লাগে বলার কোনো এটা বলতে পারতেছি না। সকালে সিরিয়াল দিলে রাত্রে গ্যাস পাওয়া যায়, রাত্রে সিরিয়াল দিলে সকালবেলা গ্যাস পাই। কাল 8টা থেকে গ্যাস সিরিয়াল দিছি, এখন যাওয়া পাম্পের ভিতর ঢুকলাম, এখন পুরো মিশিংই বন্ধ হয়ে গেছে, এখন গ্যাসই নাই। চাপ না থাকায় ও সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর অনেক ফিলিং স্টেশনে বন্ধ সাইনবোর্ড টানিয়ে অলস সময় পার করছেন কর্মীরা। 35 দিন যাবত বন্ধ হয়ে পড়ে রয়েছে, ফিরে যাইতেছে, বলে দিতেছে গ্যাস নাই। ফ্যাসাদ থাকলে আমরা দেওয়া যাবে, এখন ফ্যাসাদ নাই, আমরা দিতে পারছি না। মাসখানেক ধরেই গ্যাস সংকটে ধুঁকছে সারা দেশ। মাঝে কয়েকদিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফের এলএনজি সরবরাহ কমায় আবারও তীব্র ভোগান্তিতে মানুষ। এখন প্রশ্ন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের সংশ্লিষ্ট মহলের দীর্ঘমেয়াদী প্রস্তুতি কোথায়? কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। মশা নিধনে কীটনাশকের নামে সরবরাহ করা হয় কেরোসিন। টেন্ডার প্রক্রিয়া, কীটনাশক পরীক্ষা, অবৈধ লেনদেন সব কিছুই মিজান চক্রের নিয়ন্ত্রণে। ঢাকা দক্ষিণ সিটির মশা নিধনের কীটনাশক সরবরাহে একক আধিপত্য তার। এক যুগেরও বেশি সময় ধরে মশা নিধন বাণিজ্যের নামে অফিস পিয়ন থেকে গড়েছেন সম্পদের পাহাড়। এম এ আজিমের অনুসন্ধানী প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঢাকা শহরে মশা পালি আমরা, এটা বিজনেস। ডেঙ্গুতে মানুষ মরে আর মশা নিধনের নামে মিজান চক্রের কোটি কোটি টাকার বাণিজ্য চলে। অনুসন্ধান বলছে, প্রতারণা ও মশা নিধনে ভেজাল কীটনাশক সরবরাহের দায়ে দুটি প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত হয়েছে বিগত দিনে। এর মধ্যে সবথেকে বেশি বিতর্কিত মিজানুর রহমানের দি লিমিট অ্যাগ্রো। 2011 সালে তাদের সরবরাহ করা কীটনাশকের 95% ছিল ভেজাল। সময় সংবাদের হাতে আসা নথিপত্র বলছে, এরপর খোলস পাল্টে ফেলে মিজান চক্র। ফরওয়ার্ড ইন্টারন্যাশনাল নামে খোলে নতুন প্রতারণার দোকান। আর সে দোকানের আড়ালেই উত্তরে কালো তালিকাভুক্ত মিজান চক্র বর্তমানে দক্ষিণ সিটি কর্পোরেশনে কীটনাশক সরবরাহ করছে। পিয়ন, দারোয়ান, কেরানি, অ্যাকাউন্টস, ওরা অ্যাকাউন্টস একটা যতবারই চেক নেন সিটি কর্পোরেশনে, আপনার
5 পয়সা 10 পয়সা এর একটা সিস্টেম, মানে পার্সেন্ট। প্রতি বছর ডেঙ্গুতে হাজার হাজার মানুষ মরলেও এমন মশা নিধন বাণিজ্য মিজানকে অফিস পিয়ন থেকে জিএম এমনকি একাধিক প্রতিষ্ঠানের মালিক বানিয়েছে, তাও স্বীকার করেন তিনি। এমনি সবার রুমে একটা চা দেওয়া দরকার, কেউ নাই, আমি দিতাম, সেখান থেকে আমি ওইটার জিএম। এরপর টাকার বিনিময়ে সময় সংবাদকে ম্যানেজেরও চেষ্টা চালান মিজান। এটা আপনার কাছে রাখেন না ভাই? না 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 না, এটা সম্ভব না। তাহলে মশা নিধনের নামে বরাদ্দের কোটি কোটি টাকার ভাগের জন্যই কি উত্তরের কালো তালিকাভুক্ত মিজান চক্রের থেকে কীটনাশক নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন? জানতে এবার প্রধান ভান্ডার কর্মকর্তার মুখোমুখি আমরা। তার দাবি, মিজান চক্রের অতীত কর্মকাণ্ড জানেন না তারা। মিজান ব্ল্যাক লিস্টেড হয়েছে এটা আমাদের জানা নাই। বিতর্কিত ব্যক্তিদের কাছ থেকে যে পরীক্ষার দোহাই দিয়ে মশক নিধনের কীটনাশক নিচ্ছে সিটি কর্পোরেশন, সে পরীক্ষাই বা আসলে কতটুকু স্বচ্ছ, নাকি সেখানেও আছে শুভঙ্করের ফাঁকি? ঢাকা মশক নিবারণী দপ্তর সিটি কর্পোরেশনের মশা নিধনের কীটনাশকের কার্যকারিতা পরীক্ষার সবকিছুর আয়োজন করে দেয় তারা। গোমর ফাঁস করতে শুরু করেন দপ্তরটির স্টোর কিপার গিয়াসউদ্দিন। মানে এখান থেকে পাস করে এরপর ভুয়া ঔষধ ছিটাবে। কীটনাশকের নামে কেরোসিন সরবরাহ করে হাতানো কোটি কোটি টাকার ভাগ মেলে দপ্তরটির কর্মকর্তাদেরও। টাকা পয়সা অফার করে নাই তখন? হ্যাঁ, কি বলেন, এটা কোটি টাকার বিজনেস, টাকা অফার করবে না, না করে বলবে। আমি মানুষ ছোট লিখেছি, এই যে ধরেন আমি যে বসি, আমার কোনো পাবলিক এসে কোনো কাজে এসে খাইলেছে, আমি তো আইফোন চালাই। উত্তর সিটি কর্পোরেশনে কালো তালিকাভুক্ত মিজান চক্র 2 বছরে 3টি কার্যাদেশের মাধ্যমে 48 কোটি টাকার মশা নিধনের কীটনাশক সরবরাহ কাজ পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। একদিনে 5 জেলায় সড়কে ছুড়ল 11 প্রাণ। কক্সবাজারের চকরিয়ায় বাস ও লেগুনার সংঘর্ষে প্রাণ গেল 4 জনের, আহত হয়েছেন অন্তত 5 জন। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার সংঘর্ষ হয়। এ সময় 9 জন গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে ঝিনাইদহ মাগুরা মহাসড়কে আলম সাধু নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় নেত্রকোনায় 4, রাজবাড়ীতে 1 জন ও নওগাঁয় 1 জন নিহত হয়েছেন। দেখছেন সন্ধ্যার সময়। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মেয়াদ 7 দিন বাড়াতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যম আলাদুলু এজেন্সি। রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়নি। প্রণালী যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এমন দাবিও প্রত্যাখ্যান করেছে ইরান। আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র যদি নতুন সামরিক হামলা চালায় তবে বিশ্বের যে কোনো জ্বালানি লাইন, বিদ্যুৎ কেন্দ্র পাল্টা আক্রমণের ঝুঁকিতে পড়বে। দেখছেন সন্ধ্যার সময়। ডারউইন টেস্টের খবর। টাইগার পেসারদের আগুনের গোলায় বিধ্বস্ত অস্ট্রেলিয়া। হাসান মাহমুদের 5 দিশেহারা অজি শিবির। প্রথম ইনিংসে 198 রানে অল আউট স্বাগতিক দল। 1 উইকেটে 96 রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে দ্রুত 50 রান তোলে অজিরা। তবে ওয়েদারল্যান্ডকে ফিরিয়ে বাংলাদেশের হয়ে প্রথম আঘাতটা করেন হাসান মাহমুদ। এরপর হাসানের বলেই বোল্ড হন ট্রাভিস হেড। ব্যক্তিগত 2 রানে ফিরতে পারতেন স্টিভেন স্মিথ, তবে এবাদতের বলে স্লিপে ক্যাচ ছাড়েন তানজিদ তামিম। এরপর ল্যাবুশেনকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট পান এবাদত। উইকেট শিকারের মিছিল থেকে বাদ যাননি তাসকিনও। ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে শেষ করেন প্রথম সেশন। পরে ফিরে এসে ক্যারিকে ইবাদত এবং ওয়েবস্টারকে ফেরান তাসকিন। আর কামিন্স স্টার্ক এবং স্মিথের উইকেট নিয়ে ক্যারিয়ারের তৃতীয় 5 পূরণ করেন হাসান। শেষে নাথান লায়নকে ফিরিয়ে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার স্পর্শ করেন হাসান মাহমুদ। জবাব দিতে নেমে দারুণ ব্যাটিং করেন তামিম এবং মুমিনুল। 1 উইকেট হারিয়ে 102 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। সব জল্পনা কল্পনার অবসান। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব সহ দলের সব পদ থেকে পদত্যাগ। ইসিতে মনোনয়নপত্র জমা। 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন হলে জয়ী হতেন এলডিপি নেতা, মন্তব্য নেতাদের।
এবং প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয়ে ইতিবাচক ঢাকা নির্ভর করছে সময় ও আলোচনার উপর, জানালেন প্রতিমন্ত্রী। দিল্লিকে সম্পর্ক উন্নয়নের সুযোগ কাজে লাগানোর আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। রুদ্র, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গী থাকুন সময়।